লাদাখের সোনাম ওয়াংচুক, যিনি একসময় শিক্ষা সংস্কারক নামে খ্যাত ছিলেন, যিনি সারা পৃথিবীকে হিমবাহ রক্ষা করার উপায় দেখিয়েছিলেন, যার জীবন আমির খানের 3 ইডিয়টস সিনেমাকে অনুপ্রাণিত করেছে। আজ দেশে বড় প্রশ্ন উঠছে, তিনি নায়ক নাকি খলনায়ক। লাদাখের বরফ মোড়া উপত্যকায় তার অনশনকে কেউ কেউ হিমালয়ের ডাক বলছেন, আবার কেউ কেউ তাকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারী বলে অভিহিত করছেন। গত 36 ঘন্টায় লাদাখের রাস্তায় যেভাবে সহিংসতা ছড়িয়েছে, তাতে 4 জনের মৃত্যুর খবর এসেছে, ডজন খানেক মানুষ আহত হয়েছেন। বিজেপি কার্যালয় এবং সিআরপিএফের গাড়ি জ্বলতে দেখা গেছে। 80 জনের বেশি মানুষ আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। এরপর দেশ জুড়ে 2 ধরনের সমালোচনা চলছে। একটা শিবির তাকে বিদেশ থেকে অর্থ নিয়ে দেশকে অরাজকতার পথে ঠেলে দেওয়া পাকিস্তান চীনের সমর্থক বলছে। অন্যদিকে বিরোধী দল এবং সোনমের সমর্থকরা এবং সেখানকার সাধারণ মানুষ তারা বলছেন, তিনি লাদাখের শিশুদের জন্য নতুন শিক্ষা মডেল তৈরি করেছেন, হিমবাহ গলনের সমাধান খুঁজেছেন, যিনি সবসময় বলেছেন মা সমান আমার এই মাটি, যাকে ওখানকার মানুষ হিরো মনে করছেন। আজ তাকে সরকার দেশদ্রোহী ঘোষণা করতে উঠে পড়ে লেগেছে। তার পেছনে ইতিমধ্যেই ইডি এবং সিবিআই লেগে গেছে। বিরোধীদের দাবি, সরকার বিরোধী যে কেউ হয় জেলে যায়, নয়তো কুৎসার শিকার হয়। কিন্তু প্রশ্ন উঠছে যে সোনম ওয়াংচুক 2019 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছিলেন, যিনি বিজেপির কাছে গুড বয় ছিলেন, তিনি আজ কেন এবং কিভাবে গ্রেপ্তার হলেন? তার গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন হচ্ছে। তিনি কি সত্যি বিদেশ থেকে টাকা নিয়ে ভারতকে নেপাল এবং শ্রীলঙ্কার মতো দাঙ্গার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, নাকি লাদাখের ন্যায্য অধিকার আদায়ে লড়াই করতে গিয়ে জেলে পৌঁছেছেন? আরও বড় প্রশ্ন হচ্ছে, লাদাখ যে ভূমি হিমালয়ের কোলে অবস্থিত, যেখানে প্রাচীন বৌদ্ধ মঠ শান্তির বাণী ছড়ায়, আজ কেন, কিভাবে, কার কারণে গাজা বা মধ্যপ্রাচ্যের মতো সহিংস ছবিতে ভরে উঠছে? বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা নিষ্ঠার সঙ্গে এই সব প্রশ্নের উত্তর খুঁজব। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এর পিছনের গল্পটাই বাকি। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক লাদাখের গল্প। কারণ লাদাখ শান্তি থেকে সহিংসতার পথে এক দীর্ঘ যাত্রা করছে। লাদাখ, যাকে ছোট তিব্বত বলা হয়, হিমালয়ের কোলে অবস্থিত এক অঞ্চল, যেখানে সুউচ্চ পাহাড়, নীল আকাশ, বৌদ্ধ মঠ পর্যটকদের আকর্ষণ করে। এখানে 97% মানুষই আদিবাসী, বোরো, মুসলিম, চাংপা প্রভৃতি সম্প্রদায় বাস করে। 2019 সালের আগে এটি ছিল জম্মু ও কাশ্মীরের অংশ, যেখানে 370 এবং 35A ধারা স্থানীয় মানুষকে জমি ও চাকরির অধিকার দিত। কিন্তু 2019 সালের 5ই অগস্ট 370 ধারা বাতিল হওয়ার পর লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়, তবে কোনো বিধানসভা ছাড়া। প্রথমে মানুষ একে স্বাগত জানায়। সোনম নিজেই মোদিজিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছিলেন, থ্যাংক ইউ মোদিজি, লাদাখে 30 বছরের পুরনো স্বপ্ন পূরণ হলো। কিন্তু এই খুশি বেশি দিন টিকল না। স্থানীয়দের অভিযোগ, দিল্লির সঙ্গে দূরত্ব বেড়ে গেছে। উন্নয়ন, চাকরি, পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা ঘটেনি। অভিযোগ উঠেছে বেকারত্ব বাড়ছে। জাতীয় বেকারত্বের হার যেখানে 13.4%, সেখানে লাদাখের হার 26.5%। বাইরের লোকজন চাকরি আর জমি দখল করছে। বড় বড় সোলার অ্যান্ড উইন্ড প্রজেক্ট গড়ে উঠছে, যা আচরণ ভূমি আর পশুপালকদের জীবনে হুমকি ডেকে আনছে। এভাবেই 2019 সাল থেকে লাদাখ বৌদ্ধ সংগঠন আর কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স শান্তিপূর্ণভাবে মিছিল, ধর্ণা এবং আলোচনা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সরকার বারবার এড়িয়ে যায়। অবশেষে 2025 সালে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। 10ই সেপ্টেম্বর সোনম লেহর শহীদ চৌরাহায় অনশন শুরু করেন। তার সঙ্গে ছিলেন 30 জনেরও বেশি মানুষ, যারা বৃদ্ধ, মহিলা, যুবক, এবং দাবি একটাই, পূর্ণ রাজ্যের মর্যাদা, ষষ্ঠ তফসিল, স্থানীয় চাকরির জন্য পিএসসি এবং সংসদে আরও আসন। প্রথম 14 দিন শান্তিপূর্ণভাবে কেটেছিল। 21শে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রক আলোচনার প্রস্তাব দেয়, তবে শর্ত ছিল রাষ্ট্রমর্যাদা এবং ষষ্ঠ তফসিল নিয়ে আলোচনা হবে না। 13ই সেপ্টেম্বর 2 বৃদ্ধ অনশনকারী, যাদের বয়স 72 এবং 62, অজ্ঞান হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হয়। এখান থেকেই সমস্যা শুরু হয়। খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ প্রতিবাদ দ্রুত রূপ নেয় সহিংসতায়। 24শে সেপ্টেম্বর লাদাখের কালো দিন। এলএবির যুব সংগঠন
লেহতে বন্ধ ডাকে, কার্গিলের কেডিএ সমর্থন জানায়, বিজেপি কার্যালয়, সিআরপিএফ ভ্যান, লেহ হিল কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুলিশ টিয়ার গ্যাস গুলি চালায়, 4 জন নিহত হন এবং 80 জন আহত হন। তাদের মধ্যে বহু নিরাপত্তা কর্মীও ছিলেন। এরপর সোনম ঘোষণা করেন, হিংসা আমাদের পথ নয়। তিনি অনশন ভঙ্গ করেন এবং টুইট করে আবেদন জানান সব কিছু থামাতে। কিন্তু এখান থেকেই সরকারের চোখে সোনম ওয়াংচুক নায়ক থেকে খলনায়কে পরিণত হন। কিন্তু আসলে কে তিনি? চলুন সোনম ওয়াংচুর একটু সংক্ষেপে পরিচয়টা দিই। সোনম লাদাখের এক ছোট্ট গ্রামে জন্ম নেন। আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করেন। এরপর গড়ে তোলেন স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, মানে ACMOL, যা সৌরশক্তিতে চলে এবং দুর্গম এলাকায় শিশুদের আধুনিক শিক্ষা দেয়। তার আইস স্তূপা প্রকল্প, যেখানে বরফের টাওয়ার বানিয়ে গ্রীষ্মকালে জল দেওয়া হয়, যা সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত। 2019 সালে বয়কট চায়না আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন, অথচ আজ সরকার তাকে ষড়যন্ত্রকারী বলছে। সোনমের বক্তব্য, তাকে বলির পাঠা বানানো হচ্ছে। গ্রেপ্তারের আগে তিনি বলেন তার দাবিগুলো গণতান্ত্রিক এবং সাংবিধানিক, অথচ সরকার তার জোর করে কণ্ঠরুদ্ধ করছে। তার অবদানও কম নয়। ACMOL এর মাধ্যমে হাজারো শিশুকে তিনি শিক্ষা দিয়েছেন। আইস্টুপা প্রকল্পে লাদাখের জল সংকট অনেকটাই সমাধান করেছে। তার বিরুদ্ধে বিদেশি অর্থ গ্রহণের অভিযোগ উঠছে, তবে সোনমের দাবি তা অবৈধ ছিল না। কিন্তু সরকার বলছে তার কিছু বক্তব্য, যেমন নেপাল বিদ্রোহ, আরব বসন্ত, বাংলাদেশের উদাহরণ দিয়ে তরুণদের উস্কানো, এইসব বিপজ্জনক। আরও ভিডিও ছড়িয়ে পড়ছে যেখানে মাস্ক ব্যবহারকে সহিংসতার আড়াল বলা হয়েছে, বা চীন প্রসঙ্গে মন্তব্যকে দেশদ্রোহের সঙ্গে তুলনা করা হয়েছে। 25শে সেপ্টেম্বর তার FCR এর লাইসেন্স বাতিল হয়। অভিযোগ ওঠে তার অ্যাকাউন্টে বিদেশি ফান্ডিং হয়েছে, স্বচ্ছতা নেই। এমনকি তার পাকিস্তান ভ্রমণের ছবি, বাংলাদেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ, এইসব নিয়ে গুজব ছড়িয়েছে। ডানপন্থী শিবির তাকে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ প্রমাণ করতে চাইছে, তবে বিরোধীদের বক্তব্য এইসব ইমেজ নষ্ট করার চেষ্টা। কারণ তিনি লাদাখের জনগণের 4টি দাবির প্রতিনিধিত্ব করছিলেন: পূর্ণ রাজ্যের মর্যাদা, ষষ্ঠ তফসিল, স্থানীয় চাকরির জন্য PSC এবং সংসদে আরও আসন। বন্ধুরা, এবার দেখিনি এই দাবিগুলো কতটা যুক্তিসঙ্গত। পূর্ণ রাজ্যের মর্যাদা মানে স্থানীয় সমস্যা যেমন পরিবেশ, চাকরি, সংস্কৃতিতে নিজেদের নিয়ন্ত্রণ। ষষ্ঠ তফসিলি মানে আদিবাসীদের জন্য স্বশাসিত জেলা পরিষদ, যাতে জমি, সম্পদ, সংস্কৃতি রক্ষিত হয়। PSC মানে চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার। আর সংসদে আরও আসন মানে সীমান্তবর্তী এই অঞ্চলের কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে আরও শক্তিশালী করা। সরকার এর মধ্যে PSC আর সংসদীয় আসন নিয়ে আলোচনা করতে রাজি, কিন্তু রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের দাবি মানতে চাইছে না। এখানেই দ্বন্দ্ব। তাহলে সোনম কি নায়ক নাকি খলনায়ক, নাকি তিনি লাদাখের মানুষের কণ্ঠস্বর? তবে তার কিছু বক্তব্য এবং বিদেশি অর্থায়ন নিয়ে বিতর্ক তার ভাবমূর্তিকে প্রশ্ন তুলছে। আমাদের মনে হয় সরকারের উচিত আলোচনার মাধ্যমে সমাধান বের করা, আর সোনমের উচিত সহিংসতা রুখতে স্পষ্ট অবস্থান নেওয়া। যদি দাবিগুলো মেনে নেওয়া হয়, লাদাখে শান্তি ফিরতে পারে। না হলে আশঙ্কা আছে সংবেদনশীল এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়বে। পাকিস্তান, চীনের মতো শক্তি সুযোগ নিতে পারে। তাই সমাধান একটাই, সংলাপ। বারবার কাউকে দেশদ্রোহী, পাকিস্তানি, চীনা বলা সমাধান নয়। অতএব 6 অক্টোবরের বৈঠকে সরকারের পরিপক্কতা দেখানো উচিত। লাদাখের কণ্ঠস্বরকে চেপে নয়, শুনে সমাধান খুঁজতে হবে। শেষে আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন ছেড়ে যাই। আপনাদের চোখে সোনম ওয়াংচুক কে, নায়ক নাকি খলনায়ক? বিরোধীদের দাবি কি সত্যি যে সরকার বিরোধী কণ্ঠ সব সময় হয় কুৎসিত নয়তো কারাগারে, নাকি সত্যি সোনম এমন কিছু করেছেন যা দেশকে বিপদের মুখে ফেলতে পারে? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর মনে রাখবেন, নীতি সমর্থনযোগ্য, ব্যক্তি নয়। দেশের অখণ্ডতা অটুট রাখুন। আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।